এই মোবাইল চোরকে আপনারা একটু শেয়ার করে, বেশি করে শেয়ার করে সব জায়গায় ছড়িয়ে দিন, যাতে করে তার রিলেটিভ, তার আত্মীয় স্বজন যারা আছে তারাও বুঝতে পারে সে একটা মোবাইল চোর, সে মোবাইল চুরি করে করে বিক্রি করে। ঠিক আছে? আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্রথমেই বলছি ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, কারণ আজকের ভিডিওতে যাকে নিয়ে বর্ণনা দেব এবং স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন একজন বিখ্যাত মোবাইল চোর। আর এই ভিডিওটা এর জন্যই করা, আপনারা যদি কেউ পারেন তাকে ধরিয়ে দিতে পারলে আমি আপনাদেরকে 5,000 টাকা পুরস্কৃত করব। ঠিক আছে? আচ্ছা, মূল ঘটনায় আসি। 2024 18 থেকে 20 রমজানের মধ্যে এরকমই হবে মেবি। তো এর মধ্যে আমি একটা ভিভো Y20 ফোন কিনি। ঠিক আছে? ফোনটা কিনি হচ্ছে গিয়া ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে। তো সবাই তো কেনাকাটা করছেন victoria.com বা ফেসবুক মার্কেট প্লেস। ঠিক আছে? এভাবে সবাই অনেকেই কেনাকাটা করেন। তো ফেসবুক মার্কেট প্লেস থেকে তার সাথে আমার কথা হয়, তার একটা পোস্ট দেখে আমি তাকে কমেন্ট করি এবং জিজ্ঞেস করি ভাইয়া ফোনটা আছে কিনা। তো সে বলে হ্যাঁ ভাইয়া ফোনটা আছে। সে এক পর্যায়ে আমার কাছে ফোনটার দাম চায়। হ্যাঁ, তো তারপর আমি ফোনটাকে দামাদামি করি, ভিভো Y20 ফোন। ঠিক আছে? তাকে প্রশ্ন করলাম ভাইয়া মোবাইলের সব কিছু আছে, যাবতীয় ডিটেলস কাগজপাতি সব কিছু আছে? হ্যাঁ, সে বললো সব কিছু আছে ভাইয়া, হ্যাঁ আমার ফোনটা খুব বিক্রি করা দরকার, এই জন্য আমি ফোনটা বিক্রি করব। আমার ওয়াইফকে নিয়ে প্রতি সপ্তাহে 2বার আসতে হয় বঙ্গবন্ধু মেডিকেল কলেজে, অর্থাৎ পিজে হসপিটালে। ঠিক আছে? তো আমার ওয়াইফের হচ্ছে কিডনিতে সমস্যা, কিডনি একেবারেই খারাপ। ঠিক আছে? তাকে থেরাপি দিতে হয়। ঠিক আছে? প্রতি সপ্তাহে 2 দিন আসতে হয়। ঠিক আছে? এরকম কি একটা কথা বলছে। প্রথমে যখন জিজ্ঞেস করে ভাইয়া আপনি কোন এলাকায় থাকেন, আমি বললাম যে আমি বাংলা মোটরে থাকি। হ্যাঁ, বাংলা মোটরে আমি চাকরি করি। ঠিক আছে? তো বললো হ্যাঁ ভাই আমি তো ওদিকে যাই মাঝে মাঝে। ঠিক আছে? আমি বললো আমার বাসা গাজীপুরে, আমি তো মাঝে মাঝে ওদিকে যাই, আমার ওয়াইফকে থেরাপি দেওয়ার জন্য পিজি হসপিটালে যাই। তো যাই হোক, এভাবে কথাবার্তা হয়ে যাও, একের পর এক আমরা চ্যাটিং করি। হ্যাঁ ভাইয়া ফোনের দাম কত রাখবেন বা কিভাবে দিতে পারবেন, আমি তো গিয়ে আনতে পারবো না, আপনার লোকেশন কোথায়? সে বলে এক পর্যায়ে যে ভাই আমার লোকেশন হচ্ছে গাজীপুরে, হ্যাঁ আপনাকে এসে নিতে হবে। বলছি না ভাই আমি তো আসলে ছোট মোটো একটা চাকরি করি, আমি আপনার ফোনটা গিয়ে আনতে পারবো না, আপনি যদি সম্ভব হয় দিয়ে যেতে পারেন তাহলে আমি ফোনটা নিব। তো সে এক পর্যায়ে রাজি হয়ে বলে যে ভাই আপনি যদি আমাকে বাস গাড়ির ভাড়াটা দিয়ে দেন 200 টাকা, তাহলে আমি ফোনটা দিয়ে যাব। ঠিক আছে? আমি তাকে বলি ঠিক আছে আমি আপনাকে ভাড়াটা দিয়ে দিব, আপনি তাহলে ফোনটা নিয়ে আসেন। তো প্রথম দিন কথা হয়, তারপরের দিন সে আসবে, এরকম কথা। ঠিক আছে? তো কথা মতন তারপর দিন সে আসে। সে বলছিল ভোটার আইডি কার্ড এবং যাবতীয় সবকিছু দিবে, আর ফোনের বক্সটা ইতিমধ্যে পাচ্ছে না, যেহেতু তার ওয়াইফ অসুস্থ। হ্যাঁ, বাসা পাল্টাইছে, কোথায় লাড়াচাড়া দিছে, মানে হারাই গেছে, বক্সটা আছে, সে বক্সটা আমাকে এনে একদিন দিয়ে দিবে। ঠিক আছে? আর তার ওয়াইফের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, তার টাকা পয়সা যা ছিল প্রায় 10-12 লাখ টাকা শেষ হয়ে গেছে, এখন আর কোনো টাকা পয়সা নেই, এই জন্য ফোনটা বিক্রি করে দিছে। ঠিক আছে? এরকম সে কথা বলছে। তো ফোনটা সে যখন আমাকে দেয় তখন সে আমাকে কয়টা জন্ম নিবন্ধনের কয়েকটা কপি দেয়। ঠিক আছে? ফোনের মাধ্যমেই পাঠিয়ে দেয়। হ্যাঁ, সে বলছিল যে ভোটার আইডি কার্ডও সহ দিবে, সে আর ভোটার আইডি কার্ড দেয় না, জন্ম নিবন্ধনের কয়েকটা কপি দিছে আমাকে। তো ওই জন্ম নিবন্ধনগুলো কি সঠিক বা বেঠিক এগুলো আমি তখন খেয়াল করিনি, বা ওইটা আমার মাথায় ছিল না। তবে একটা ভালো কাজ আমি করছি, যেটা হচ্ছে স্ক্রিনে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা চলতেছে। হ্যাঁ, তো এই ভিডিওটা আমি করে রাখছি বাংলা মোটর সিগন্যাল থেকে, ওখান থেকে আমি ফোনটা রিসিভ করছি। হ্যাঁ, তখন আমি ভিডিওটা করে রাখছি, বা এই ফোন নিয়ে যদি কোনো সমস্যা হয় বা কখনো যদি সিকিউরিটি পারপাসে, তাহলে হচ্ছে আমি কিন্তু আপনাকে ধরিয়ে দেবো। ঠিক আছে? হচ্ছে ঠিক আছে ভাই সমস্যা নেই, এটা তো আমার ফোন, এটা কোনো সমস্যা হবে না। ঠিক আছে? এটা সমস্যা হবে কেন, এটা তো আমার ফোন। তো তার এই কনফিডেন্স, তার চাহনি দেখে বা তার কনফিডেন্স, কথাবার্তা কনফিডেন্স দেখে তারপর আমি ফোনটা নেই। ঠিক আছে? তো আমার মাথায় একটা কাজ করলো যে না আমি একটা ভিডিও করে রাখি। ঠিক আছে? তো তারপরে আমি একটা ভিডিও করে রাখি বাংলা মোটর সিগন্যালে, ওখানে দাঁড়িয়ে একটা ভিডিও করে রাখি যে এই যে টাকা পয়সা লেনদেন করলাম, ফোনটা নিলাম, একটা ভিডিও করে রাখি। ঠিক আছে? তো শেষ পর্যন্ত আমি আর ওই ফোনটা ইউজ করতে পারলাম না। ফোনটা কিনেছিলাম আমার পরিবারের জন্য। ঈদের 1.5 মাস পরে একটা ফোন আসে দিনাজপুর কোতোয়ালি থানা থেকে, এসআই মনোরঞ্জন সাহেব তিনি ফোন দেন আমার ওয়াইফের মোবাইলে। এই ফোনে যে সিমটা চলতেছে এই ফোনটা তো হচ্ছে চোরাই ফোন। ঠিক আছে? এরকম একটা কথা বলে। আমার ওয়াইফ তো শুনে পুরাই মাথা হ্যাং। হ্যাঁ, কি ব্যাপার, কি বলে? ঠিক আছে, এটা নাকি চোরাই ফোন। হ্যাঁ, সে সাথে সাথে আমাকে কল করে যে ফোন তুমি কোত্থেকে কিনছো, এই ব্যাপার এরকম এরকম বলতেছে একজন লোক যে এটা নাকি চোরাই ফোন। হ্যাঁ, তার তো অবস্থা পুরাই খারাপ। আর আমি তো এই কথা শুনে আমারও মাথায় হাত, কি বলে, জীবনে তো এরকম কোনো কাজের ভিতরে পড়ি, এরকম কোনো ঝামেলার ভিতরে পড়ি নাই। ঠিক আছে? তারপরে আমি বললাম যে তুমি তার নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমি তাকে কল করতেছি। তারপর হচ্ছে কি আমি তাকে কল করি যে ভাইয়া এই ব্যাপার, আমি তো ফোনটা এইভাবে কিনছিলাম, আমার কাছে এই ডকুমেন্টসগুলো আছে। ঠিক আছে?
তো সে বলল ঠিক আছে, তাহলে তুমি যে কথা বলছো তোমার কথা আমি বুঝতে পারছি যে আসলে ফোনটা তুমি চুরি করো নাই, ফোনটা তুমি কিনছো। ঠিক আছে, তোমার কথায় আমি বুঝতে পারছি যে তুমি ফোনটা চুরি করো নাই, তুমি ফোনটা কিনছো। কিন্তু ভাই তুমি তো এখন তোমার কাছে যেহেতু আমরা ফোনটা পাইছি ট্যাগ করে, তো এখন তুমি অপরাধী। তুমি যদি ভালো চাও তাহলে ফোনটা যদি জমা দিয়ে দাও আমাদের কাছে, তাহলে তোমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই ফোনটার নামে একটা জিডি হয়েছে। ঠিক আছে, তুমি যদি ফোনটা জমা দিয়ে দাও তাহলে আমরা জিডিটা নিষ্পত্তি করে দেবো, এই কথা বলে। তো তো তারপর এক পর্যায়ে আমি আসলে অনেক চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেলাম যে আসলে কোন ঝামেলার মধ্যে আটকে গেলাম। ঠিক আছে, তারপরে এই বিষয়টা নিয়ে আমার বসের সাথে আমার স্যারের সাথে আলাপ করি, স্যার এই ব্যাপার, আমি একটা ফোন কিনছিলাম এই ব্যাপার। ঠিক আছে, তো স্যার বলে ঠিক আছে, তাহলে তো ব্যাপারটা তো আসলে খুব খারাপ, তাহলে এরকম হইলে তো সমস্যা। তো দিনাজপুরের সেই এএসআই মনোরঞ্জন সাহেব বলেন যে ফোনটা তুমি যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দাও তাহলে তোমার আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো স্যারের সাথে পরামর্শ করার পরে স্যার বললো আমাকে যে ঠিক আছে এভাবে পাঠিয়ে দিলেও তো একটা সমস্যা, তারপর যদি তোমার কাছে আবার ফোন দাবি করে, আর এটা তো কোনো ডকুমেন্টস থাকে না ওরকম কিছু। তারপরে বললাম যে স্যার আমি যদি থানার মাধ্যমে পাঠাই তাহলে ভালো হয়, যেহেতু আমি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। ঠিক আছে, তার সাথে কথা বলে আমি ফোনটা থানার মাধ্যমে পাঠাই। ঠিক আছে, এই কথা বললাম। তারপরে স্যার বললো ঠিক আছে তুমি এই কাজটাই করো। তো এসআই মনোরঞ্জন সাহেবের সাথে আমি কথা বলি, তারপরে আমি যে এলাকায় থাকি এলাকার থানায় আমি ফোনটাকে জমা দেই। ঠিক আছে, হাজারীবাগ থানায়। সেখান থেকে আমি একটা লিখিত নিয়ে আসি যে ফোনটা আমি থানায় জমা দিয়ে গেলাম। ঠিক আছে, তো এখন যেই সিমটা থেকে আমাকে কল করা হয়েছিল, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে নাম্বারগুলো, এই নাম্বার থেকে আমাকে ফোন করা হয়েছিল এবং এই নাম্বারে আমি কথা বলছি তার সাথে, সে এসে ফোনটা দিয়ে গেছে। এবং যখনই এসআই ফোন দেয় তার দুদিন পরে তার সাথে কন্ট্যাক্ট করি, দেখি যে তার নাম্বারটাও খোলা আছে। ঠিক আছে, এবং তার বয়সটাও সেম। হ্যাঁ, বয়সটাও সেম, আমি তার সাথে আগে যে কথা বলছি ফোন কেনার সময় তার বয়সটাও সেম। এখন সে পোল্টি নিতে আছে, বলতেছে ভাই ফোনটা তো আমার না, ফোনটা তো আমি আপনার চিনি না, আমি কোনো ফোন বিক্রি করি না, কি বলেন হ্যান ত্যান। বললাম যে ভাই আপনার সাথে যে আমি চ্যাটিং করছি, আপনার আইডি ছবি, তারপর আপনার যে ডকুমেন্টস আমারে দিছেন, জন্ম নিবন্ধন, তারপর আপনার ভিডিও করা আছে আমার কাছে। ঠিক আছে, তারপর আপনি এই নাম্বার থেকে আমাকে কথা বলছেন এবং আরও একটা নাম্বার আমাকে দিচ্ছেন, দুটোটা নাম্বারই। বলে যে হ্যাঁ ভাই নাম্বার তো আমার, কিন্তু ভাই আমি তো ফোন বিক্রি করি না। সে উল্টাপাল্টা বলতেছে। ঠিক আছে, তো মূলত চোর কিন্তু সেই। ঠিক আছে, সে আমার সাথে তারপরে সে এক পর্যায়ে বলে ভাই থানায় ঝামেলা করেন না, ফোন যদি জমা চায় থানায় তাহলে আপনি ফোনটা দিয়ে দেন, আমি আপনাকে ফোনের টাকা দিয়ে দিব। ঠিক আছে, তারপরে ঠিক আছে ভাই ভালো, আপনি যদি ফোনের টাকা দিয়ে দেন তাহলে ভালো, তাহলে আমাদের আর কোনো ঝামেলা দরকার নাই। ঠিক আছে, এই ব্যাপারগুলো নিয়ে তারপরে এই পর্যন্ত এনাফ, আমি ফোনটা থানায় জমা দিয়ে দিই। তারপরে যে ঘটনা হলো, 13 দিন হয়ে যায়, সে টাকা কালকে লাঞ্চের পরে দিয়ে দিবে আমাকে বিকাশের মাধ্যমে, তারপরে পরের দিন আবার লাঞ্চের পরে দিয়ে দিবে, তারপরে পরের দিন ভাই আমি সময় পাই না এই জন্য দিতে পারি না ভাই, কালকে দিয়ে দেবো। এভাবে করতে করতে সে 13 থেকে 14 দিন আমাকে ঘুরাইছে। ঠিক আছে, তারপর কোনো টাকা পয়সা দেয় নাই। সে 13-14 দিন ঘুরাবার পরে তারপর আমার মেজাজটা গরম হয়ে গেল। তারপর তাকে ফোন দিয়ে বললাম ভাই আপনি টাকাটা দিবেন কিনা সেটা বলেন, টাকা দিবেন অথবা না দিবেন। আপনি যদি আমাকে টাকা না দেন তাহলে আমি আইনানুগ ব্যবস্থা নিব, কারণ আমার কাছে যে ডকুমেন্টসগুলো আছে আমি এটা নিয়ে আপনার বিরুদ্ধে আমি জিডি করব। কারণ আপনি আমাকে ফোন দিছেন, এই নাম্বারে আপনার সাথে কন্ট্যাক্ট হয়েছে। ঠিক আছে, আপনি আমাকে ফোন দিছেন, আপনিই হচ্ছেন চোর। ঠিক আছে, তারপরে সে বলে ঠিক আছে ভাই আপনি যা করতে পারেন আপনি করেন। ঠিক আছে, তো এই জন্য আমি এই ভিডিওটা করলাম। ঠিক আছে, আপনারা ভাই যত পারেন বেশি বেশি করে শেয়ার করবেন, আর আপনারা যদি এই বাটপারকে কেউ ধরিয়ে দিতে পারেন ভাই আমি 5000 টাকা আপনাকে পুরস্কার দিব। যেই এই হচ্ছে সাহিব ভাই। ঠিক আছে, তো সিকিউরিটি পারপাসে হচ্ছে এই ভিডিওটা করা। তার কাছ থেকে আমি একটা ফোন কিনছি, সে ভোটার আইডি কার্ড এবং যাবতীয় সবকিছু দিছে ডিটেলস। ঠিক আছে, তো এই যে টাকা দিচ্ছি তাকে, আর এই যে ফোন। হ্যাঁ, যদি সিকিউরিটি পারপাসে মানে কোনো সমস্যা যদি হয় তাহলে এই ব্যাপারে সম্পূর্ণ দায়ভার তার। ঠিক আছে, আর এটা হচ্ছে এটিএম বুথ, হ্যাঁ উপর হচ্ছে এমটিবি ভবন। ঠিক আছে, যার জন্য সিকিউরিটি পারপাসে এই ভিডিওটা করে রাখা। ঠিক আছে ভাই, আপনার টাকা টাকা ফোন দেন। ঠিক আছে, হয়েছে কাজ হয়েছে, তো এই যে ফোন নিয়ে নিলাম। হ্যাঁ ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় তাহলে এটা ড্রাইভার আপনি ধরাই দিলেন। ক্যাশ মেমো এবং সম্পূর্ণ ডিটেলস সবকিছু আছে কিনা, বক্স তার নামে আছে কিনা, অনেক কিছু যাচাই বাছাই করে তারপরে কিনবেন। আমার মতো কেউ প্রতারিত হবেন না। আর ভাই আবারও বলছি ভাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। এই প্রতারক আর এই হচ্ছে মোবাইল চোর। ঠিক আছে, এই মোবাইল চোরকে আপনারা একটু শেয়ার করে বেশি করে শেয়ার করে সব জায়গায় ছড়িয়ে দিন, যাতে করে তার রিলেটিভ তার আত্মীয় স্বজন যারা আছে তারাও বুঝতে পারে সে একটা মোবাইল চোর, সে মোবাইল চুরি করে করে বিক্রি করে। ঠিক আছে।